আওয়ামী লীগ যেই পরিমাণ পাপ করেছে এবং যেই পরিমাণ পাপী এবং আওয়ামী সন্ত্রাসী সমস্ত গত শুধুমাত্র জুলাই আগস্টের হত্যাকাণ্ডই না, এটা হচ্ছে সর্বশেষ পাপ। এবং সর্বশেষটা তারপরেও পাপ করছে, বাট ধরলাম বড় বৃহত্তর পাপ কাজ হচ্ছে জুলাই আগস্ট 24-এর পাপ। তার আগে 16 বছরের বিচার করতে আপনি কি মনে করেন এখন যদি শুরু করা হয়, শুরু করলে বিচার কাজ 5 বছর 7 বছরও আওয়ামী লীগের বিচার কাজ শেষ হবে না। প্রফেসর ইউনূসও এই সরকারকে পরিবর্তন করতে পারছে না। তো যেটা আমি বহুবার ব্যাখ্যা করেছি, এটা নিয়ে সময় নষ্ট করতে চাই না কথা বলে, কিন্তু এটাই বাস্তব। সুতরাং এই ধাক্কা স্টার্ট গাড়ি নিয়ে কিন্তু গাড়ি চলবে, গাড়ি বন্ধ হবে, আবার ধাক্কা দিয়ে স্টার্ট করতে হবে। সুতরাং এই ধাক্কা স্টার্ট ইউনূস সরকারের গাড়ি কিন্তু গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লাগবে। একটা ইয়াং লোক হলে তার সাথে আপনি একটু বেশি বার বাড়তে পারতেন। একটা 85 বছর বয়সের একটা মানুষ, যার আন্তর্জাতিক একটা মূল্যায়ন আছে, তার সামনে আপনি কতটুকু গায়ে ধাক্কাধাক্কি করবেন? সো এটাকে বিএনপিকে আমি বলবো অনেকটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে বাচ্চাদের মতো, যে তুমি পরীক্ষার রেজাল্ট ভালো করো তাহলে তোমাকে এই চকলেট কিনে দিব, অনেকটা সেরকম হয়েছে। প্রথম কথা হচ্ছে, আমি বাংলাদেশের সময় গত বৃহস্পতিবার আমি নিজে একটি ভিডিও লাইভ করেছি। সেখানে আমি ব্যাখ্যা করেছি এই মিটিংয়ের আগেই যে কি কি হওয়ার সম্ভাবনা আছে তাই হয়েছে। যেখানে আমি বলেছি যে একটা সৌহার্দ্যপূর্ণ সুন্দর সম্পর্কের একটা মিটিং হতে হবে। এখানে উভয় পক্ষের বিএনপি অথবা তত্ত্বাবধায়ক সরকারের কারোর পক্ষেই কি বলে এটাকে কোনো অসন্তুষ্ট হয়ে বেরিয়ে যাওয়ার বা একটা মনোমালিন্য নিয়ে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই দেশের স্বার্থে। এবং এও বলেছি যে দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের সকল দলকে, উপদেষ্টা সরকারকেও একটা সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে এগিয়ে যেতে হবে, যেন নিজেদের মাঝখানে গন্ডগোল হলে কিন্তু তার 100% সুবিধা নিবে ভারত। এবং ভারত তাই কিন্তু চাইছে এবং সর্বাত্মক চেষ্টা তাই করে যাচ্ছে, যে বিভিন্ন দলের মাঝখানে এক দলের সাথে আরেক দলের গন্ডগোল লাগিয়ে রাখা এবং প্রফেসর ইউনূস যেন কাজ না করতে পারেন সেই জন্য দেশের ভিতরে একটা সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি করে রাখা ভারতের হচ্ছে উদ্দেশ্য, এবং সেই গভীরভাবে তারা সেই কাজই করে যাচ্ছে। কিন্তু সেই জন্য বর্তমানে প্রফেসর ইউনূসের যেমন কোনো সুযোগ নেই যে ঘাট তেরা হয়ে কি বলে একরোখা হয়ে একটা তারিখ বলেছি, একটা দিন বলেছি, সেখানেই থাকবো, নড়বো না, সেই সুযোগ কিন্তু ওনার নেই। দ্বিতীয়, এবং বিএনপিরও কিন্তু সেই সুযোগ নেই যে আমরা এত তারিখে নির্বাচন চেয়েছি, ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরে দিতে হবে। উভয় পক্ষের বর্তমান বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে শান্তিপূর্ণভাবে সমঝোতার মাধ্যমে একসাথে এগিয়ে চলা, সেটাই মঙ্গলজনক হবে। কারণ প্রফেসর ইউনূস সরকার আজীবন এখানে থাকতে পারবেন না। ওনার বয়স, আমি আগেও বলেছি, ওনার বয়স 85, এবং আপনি এই কথাটা বাংলাদেশিদেরকে বুঝতে হবে। এখন তো সবাই কথা বলে, যার ফলে কেউ চিন্তা করে না পৃথিবী চলছে একদিকে আর বাংলাদেশ চলছে আরেকদিকে, যে আমাদের সামনে যে আরো বড় বড় বিপদ আসতে যাচ্ছে সেগুলোও কিন্তু চিন্তা করার সময় তাদের নাই। তারা এখন ক্ষমতা নিয়ে, দল নিয়ে, এগুলো নিয়ে মারামারি কাটাকাটিতে ব্যস্ত। তাই প্রফেসর ইউনূস সরকার 85 বছর বয়স ওনার, এখন ওনার উপর এককভাবে ভিত্তি করে বা নির্ভর করে কিন্তু একটা বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। আমার এই বয়সে, আমি বারবার বলেছি যে আমার এই বয়সে আমার আগামীকালকের কোনো নিশ্চয়তা নাই যে বাঁচবো কিনা, অথবা সুস্থ হয়ে যেভাবে বসে কথা বলছি সেভাবে বলতে পারবো কিনা। প্রফেসর ইউনূস 85 বছর বয়সে উনার আগামীকালকে নিশ্চয়তা কোথায়? এই যে আর 6 মাস পরে, 1 বছর পরে উনার যদি ডিমেনশিয়া শুরু হয়ে যায় কিনা, তার নিশ্চয়তা তো কেউ দিতে পারবে না। কারণ আফটার অল বাংলাদেশি এখনো পর্যন্ত যিনি টিকে আছেন, সারা পৃথিবীতে দৌড়াদৌড়ি করে, মাশাল্লাহ, উনি, আল্লাহ ওনাকে আরো সুস্থ সুন্দর হায়াত দেখ, সেই দোয়াই করি। কিন্তু সেই উনি টিকে থাকবেন, বেঁচে থাকবেন, সেই তার উপর ভরসা করে যে আমরা বলি যে 5 বছর 10 বছর, কিন্তু দেখতে হবে প্রফেসর ইউনূস, উনি উনার বাকি পুরা উপদেষ্টা সরকারটা কিন্তু অত্যন্ত দুর্বল, শুধু দুর্বল না, অত্যন্ত দুর্বল। তাদেরকে দুর্বল রাখা হয়েছে শুরু থেকেই পরিকল্পিতভাবে, এবং প্রফেসর ইউনূসও এই সরকারকে পরিবর্তন করতে পারছে না। তো যেটা আমি বহুবার ব্যাখ্যা করেছি, এটা নিয়ে সময় নষ্ট করতে চাই না কথা বলে, কিন্তু এটাই বাস্তব। সুতরাং এই ধাক্কা স্টার্ট গাড়ি নিয়ে কিন্তু
গাড়ি চলবে, গাড়ি বন্ধ হবে, আবার ধাক্কা দিয়ে স্টার্ট করতে হবে। সুতরাং এই ধাক্কা স্টার্ট ইউনূস সরকারের গাড়ি কিন্তু গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লাগবে যদি এই গাড়ির উপর ভিত্তি করে চলতে হয়। তাহলে জিনিস কি দাঁড়ালো, যে এক সময় ওনাকে একটা শান্তিপূর্ণ নির্বাচন দিতেই হবে। এখন আসি, আমার বৃহস্পতিবার লাইভে আমি বলেছি যে যখনই হোক বাংলাদেশে একটা সুন্দর সময় নির্বাচন দিতে হবে। গরমকালে এপ্রিল মাসে একটা ঠাটা গরম পড়ে, তার মাঝখানে আবার ঝড় বাতাস বৃষ্টি শুরু হয়ে যায়। সেই সময় শুধু ঢাকা শহর ভিত্তিক বা শহর ভিত্তিক নির্বাচনের কথা চিন্তা করলেই হবে না, সেখানে সারা বাংলাদেশের রাস্তাঘাট, কাঁচা মাটির রাস্তাঘাটের সবকিছুর কথাই চিন্তা করতে হবে, যেন ভোটাররা সানন্দে গিয়ে ভোট দিতে পারে সেটাও চিন্তা করতে হবে। এবং আমি এও বলেছি, হাসিনা যখন ক্ষমতা এসেছিল, যখন থেকে বাংলাদেশের নির্বাচন ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তখন যেই বালকের বয়স ছিল 17-18, তার বয়স কিন্তু এখন 35 বছর হয়ে গেছে। সো 16-17 বছর ভোট দিতে পারেনি। তার ভিতরে ভোটের আনন্দ পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা এইবার, এবং সেটা নিয়ে যে একটা উল্লাসের আকাঙ্ক্ষা, সেই সুযোগ তাদেরকে দিতে হবে। তাই সেই কথা মতোই কিন্তু দেখেন প্রফেসর ইউনূস কিন্তু বিএনপি যা চাইছিল, উনি তার মাঝামাঝি এসে রমজানের আগে মানে ফেব্রুয়ারি মাসে একটা একটা কথা দিয়েছেন, একটা সান্ত্বনামূলক কথা দিয়েছেন, যেটা আমি আসলে সান্ত্বনামূলক কেন বলছেন? কেন বলছি, আসলে প্রফেসর ইউনূসকে এখনো বাংলাদেশের সব রাজনীতিবিদরা চিনতে পারে না। প্রফেসর ইউনূসকে সবাই বলে যে বড় মাঠের খেলোয়াড়, এটাও কি আমি এসব ভুয়া কথায়, মানে বড় মাঠের খেলোয়াড় বলার যে মুখস্থ কথা একটা কথা বললি, এর পিছনটা একটু ব্যাখ্যা করে বলতে হবে। খালি বড় মাঠের খেলোয়াড় বললেই হবে না। ইয়েস, পৃথিবীর বড় বড় চ্যাম্পিয়নরাও অনেক জায়গায় জয়ী হয়, আবার অনেক জায়গায় পরাজিত হয়। সুতরাং এক কথায় বাংলাদেশিদের চরিত্রটাই তো এইটা, এই জাতির চরিত্রই এইটা, সবকিছুই মহান। স্বাধীনতা যুদ্ধ মহান, এই কি বলে সবকিছু মহান, সবকিছুটাকে মহান লাগিয়ে দিবে। এই জন্য এদের কাছে কোনো কিছুর মূল্য নাই, কিন্তু মুহূর্তের মাঝখানে গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দেয় নিজের গা। তো এরা এই যে কি বলে বড় মাঠের খেলোয়াড় উমুক সুমুক, এইসব ভুয়া কথাবার্তায় আমি যাই না। উনি ক্ষুদ্র ঋণে বা কি বলে এটাকে মাইক্রো ক্রেডিটে সফল হয়েছেন পশ্চিমাদের কাছে, সেটা সফলভাবে উপস্থাপন করতে পেরেছেন। পশ্চিমারা দেখেছে মাইক্রো ক্রেডিটের এই ভূমিকা তারা নিয়ে তারাও সফল হতে পারে। এই ক্যাপিটালিস্ট যে ইকোনমি, এটাতে তারাও এটাকে ব্যবহার করে বহুত মুনাফা করতে পারে। সো বেসিক্যালি ওইটা ওই দিকে গিয়ে সময় নষ্ট করবো না, আমাদের জায়গায় ফেরত আসি। তো উনার চিন্তা ভাবনা এবং উনার ব্যবহার কিন্তু একজন সফল নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন। যেমন অন্য কোনো মানুষ, যেমন আমি কিছু উপদেষ্টার সাথে কথা বলেছি, কয়েক দফা কথা বলেছি, ওনারা আমাকে বলেছেন, দেলোয়ার কি করব বলো, আমরা প্রধান উপদেষ্টার কাছে কিছু সমস্যার কথা গিয়ে কিছু বললে, যে আমরা তো কাজ করতে হলে তো ওনার হেল্প দরকার, ওনাকে প্রধান উপদেষ্টার জায়গায় সেটাকে নাড়াচাড়া দিয়ে ওনাদেরকে বাকি উপদেষ্টাদেরকে একটু রাস্তা করে দিতে হবে, ওনারা যেন কাজ করতে পারেন। তো কিন্তু প্রফেসর ইউনূসকে কিছু বললে উনি ফেল করে তাকিয়ে থাকেন, কোনো উত্তর দেন না, কোনো জবাব দেন না। এটাও কিন্তু একটা ট্যাকটিক্স, কারণ কথা বলতে গেলেই কথার বিপরীতে আরেকটা কথা বসবে। উনি কোনো কথাই বাড়াতে চান না, আগ বাড়াতে চান না। যেটা কিন্তু আপনারা কিছুদিন আগে আমারই কথা আমি আগে বলেছি, এবং তারপরে মাহমুদুর রহমান মান্নাও কিন্তু বলেছে যে আমার এই কথার সত্যতা প্রকাশ করে, যে উনি শুধু ফেল করে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। এটা কিন্তু ওনার ট্যাকটিক্স। আবার বিএনপি তো বলেছে যে উনি শুনে হাসে কিন্তু এটাই বুঝতে হবে। এটা হচ্ছে অতি উচ্চ মাত্রার একটা কূটনীতি, অতি উচ্চ মাত্রার কূটনীতি। এবং কারণ আপনি একটা লোক গালিগালাজ করতে থাকবেন, কিন্তু সে যদি চুপ করে থাকে, আপনি কতক্ষণ গালিগালাজ করবেন? আপনাকে তো তর্কাতর্কিতে জড়াতে হলে তো আপনি একলা তর্ক করলে হবে না, আরেকজনকে তো তর্ক করতে হবে। তো উনি তো তর্ক করেন না, উনি কোনো কথাই জড়ান না। তো এখন আপনি একটা ইয়াং লোক হলে তার সাথে আপনি একটু বেশি বার বাড়তে পারতেন। একটা 85 বছর বয়সের একটা মানুষ, যার আন্তর্জাতিক একটা মূল্যায়ন আছে, তার সামনে আপনি কতটুকু গায়ে ধাক্কাধাক্কি করবেন? সো এটাকে বিএনপিকে আমি বলবো অনেকটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে, বাচ্চাদের মতো, যে তুমি পরীক্ষার রেজাল্ট ভালো করো তাহলে তোমাকে এই চকলেট কিনে দিব, অনেকটা সেরকম হয়েছে। এবং আপনাকে দুটো জিনিস আমি বলি, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে কোভিড সংখ্যা কিন্তু আবার বাড়ছে, কোভিডের সংখ্যা বাড়ছে, ভারতও প্রচুর পরিমাণে বাড়ছে। এবং বাংলাদেশের যেহেতু
নিজস্ব স্পেসের কোনো জায়গা নেই, এত গা ঘষাঘষি, এই জন্য বাংলাদেশিদের বারে আল্লাহর একটা বিশেষ রহমত এইখানে অন্যান্য দেশের মতো একদম মানুষের যে পচা ধচা নোংরা খেয়ে অভ্যস্ত, পেটের মাঝখানে সবকিছু সয়ে গেছে, কোভিডের জীবাণুই মরে যায় বেশিরভাগ ক্ষেত্রে। গরিব মানুষের গায়ে কোভিড লাগলে ওরা বুঝেও না যে কোভিড লেগেছে কিনা। কিন্তু যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা যাদের একটু অন্যান্য সমস্যা আছে, তবে কোভিড ধরে বসে। তো কোভিডটা যদি যেভাবে বাড়ছে, সেটা প্রসঙ্গ কিন্তু একসময় সামনে আসতে পারে যে কোভিডের কারণে জনগণের স্বার্থে নির্বাচন তখন দেওয়া সম্ভব হবে কিনা, এটাকেও মাথায় রাখতে হবে। এটা কিন্তু প্রফেসর ইউনূস সরকারের একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে নির্বাচনকে আবার পিছানোর জন্য। দ্বিতীয়ত, তারা বলেছেন, খুব কৌশলের সাথে বলেছেন, এবং সাথে ওই কি যেন নাম, খলিলুর রহমান, না, খলিলুর রহমান পাশে বসলো বিএনপির ওই আমি খসরু, যা অমিত শাহের পায়ে ধরে সালাম করলো। এরা হচ্ছে গোলামী চরিত্র, এদের মাঝখানে বুদ্ধিশুদ্ধি নাই, মাথার মাঝখানে গিলু কম। এরা হচ্ছে ভারত যা বলবে সেই কথা উঠে আর বসে। এই জন্যই কিন্তু ডক্টর খলিলের পাশে বসে একই সাথে মাথা নাড়াচ্ছে, আমরা একমত, আমরা খুশি। কিন্তু এই ভারতের গোলামদের মাথায় এই বুদ্ধি নাই বুঝার যে ডক্টর খলিলরা কত বড় চ্যাম্পিয়ন। তো এবং সে বলছে হ্যাঁ এগিয়ে যাক, আমরা একমত, কি বলে এটাকে, বিচার কাজ, আমরা একমত, বিচার কাজ এগিয়ে যাক। কিন্তু অত্যন্ত চতুরতার সাথে কিন্তু ইউনূস সরকার বলেছে যে বিচার কাজের সবকিছু গুছিয়ে আসলে অগ্রসর উপর ভিত্তি করে নির্বাচন হবে, কন্ডিশন কিন্তু একটা দিয়ে দিয়েছে। তার মানে আওয়ামী লীগ যেই পরিমাণ পাপ করেছে এবং যেই পরিমাণ পাপী এবং আওয়ামী সন্ত্রাসী সমস্ত গত শুধুমাত্র জুলাই আগস্টের হত্যাকাণ্ডই না, এটা হচ্ছে সর্বশেষ পাপ। এবং সর্বশেষটা তারপরেও পাপ করছে, বাট ধরলাম বড় বৃহত্তর পাপ কাজ হচ্ছে জুলাই আগস্ট 24-এর পাপ। তার আগে 16 বছরের বিচার করতে আপনি কি মনে করেন এখন যদি শুরু করা হয়, শুরু করলে বিচার কাজ 5 বছর 7 বছরও আওয়ামী লীগের বিচার কাজ শেষ হবে না। দ্রুত গতিতে যদি তারা ট্রাইব্যুনাল গঠন করে তারা যদি বিচার কাজ শুরু করে, তারপরও কিন্তু আওয়ামী লীগের বিচার 5-10 বছরে শেষ হবে না। সুতরাং তারা যদি সেই কন্ডিশনটা এখন দিয়ে বসে যে আমরা তো বিচার কাজ শেষ করতে পারি নাই বা অগ্রসর তেমন একটা হয় নাই, সেটা বলেও কিন্তু নির্বাচন আবার পিছানোর একটা সুযোগ থাকে।